পদাতিক ও পাঠক চ্যানেলে আপনাকে স্বাগত। সুস্থ ভাবুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন, সঙ্গে চলুন। নমস্কার, পদাতিক ও পাঠক চ্যানেলে আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমাদের 3টে ভিডিওতে দেখেছেন যে আমরা বাংলার ভাষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতির গভীরে প্রবেশ করতে চাই। বাংলার সংস্কৃতিকে আমরা বুঝে নিতে চাই, চিনে নিতে চাই এবং তাকে নতুন করে নির্মাণ করতে চাই। সেই উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলটি গড়ে উঠেছে। আমরা 2-4 মিনিটের ভিডিও বানিয়ে নিজেদের নামডাক করতে চাই না। আমরা আসলে আন্তরিকভাবে আমাদের সংস্কৃতির নানান সমস্যার গভীরে গিয়ে তার উপর আলোকপাত করতে চাই এবং আমরা একটা অসুখ নিরসনের শুশ্রূষার পথে এগিয়ে যেতে চাই। সেই উদ্দেশ্যেই সংস্কৃতি জগতের নানান বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের আজকের বিষয় বিনয় মজুমদারের ফিরে এসো চাকা কাব্যের আলোচনা। বাংলা কবিতায় বিনয় মজুমদার এক অবজ্ঞাত, উপেক্ষিত ব্যক্তিত্ব। তুখর মেধাবী হওয়া সত্ত্বেও তিনি তার প্রাপ্য সম্মান, মর্যাদা, প্রতিষ্ঠা পাননি। সেই জন্যই আমরা বিনয় মজুমদারকে আজকের আলোচনায় নির্বাচন করেছি। ফিরে এসো চাকা এই নামে একটি কাব্যগ্রন্থ আছে বটে, কিন্তু এই নামে কোনো কবিতা নেই। কাব্যগ্রন্থটির 69 নম্বর কবিতায় ফিরে এসো চাকা শব্দবন্ধ রয়েছে। কবিতাটি এত জনপ্রিয়, বহুল প্রচারিত হয়েছে যে কবিতাটি ফিরে এসো চাকা নামেই পরিচিতি পেয়েছে। এই কবিতার গভীরে প্রবেশ করবার আগে আমরা সংক্ষেপে একটু বিনয় মজুমদারের জীবন বৃত্তান্তের উপর আলোকপাত করতে চাই। কবিকে জীবনচরিতে পাওয়া যাবে কিনা সে প্রসঙ্গে আমরা যাব না, কিন্তু বিনয়ের কবিতার গূঢ় প্রণালীতে প্রবেশ করতে হলে তাকে তার জীবন বৃত্তান্তকে অবশ্যই সংক্ষেপে হলেও জেনে নিতে হবে। 17 সেপ্টেম্বর 1934-এ বিনয় মজুমদারের জন্ম হয় বর্তমান মায়ানমারের মিকটিলা জেলার টোডো শহরে। আর 2006-এর 11 ডিসেম্বর তিনি প্রয়াত হন। বাবার নাম বিপিন বিহারী, মায়ের নাম বিনোদিনী। বিনয়রা ছিলেন 6 ভাই বোন, তিনি ছিলেন সবার ছোট। তার ডাক নাম ছিল মন্টু। 1942 সালে বিপিন বিহারীরা সপরিবারে বাংলাদেশে চলে আসে। একটি স্কুলে বিনয়কে ভর্তি করা হয়। 1944 সালে প্রথম বিভাগে তিনি ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করেন এবং 46 সালে বোলতলিতে 7ম শ্রেণীতে ভর্তি হন। বোলতলি ছিল তাদের আদি নিবাস। 48 সালে বিনয় মজুমদারের বাবা তার স্ত্রী, পুত্র, কন্যাদের নিয়ে ভারতে চলে আসেন। প্রথমে কলকাতায়, পরে বনগাঁর কাছে ঠাকুরনগরের শিমুলপুর গ্রামে। এখানে জমি কিনে তিনি বাড়ি করেন। বাড়িটির নাম রাখেন বিনয়ের মায়ের নামে, বিনোদিনী কুঠি। বিপিন বিহারী 6 ছেলে মেয়ে নিয়ে এই ঠাকুরনগরেই বাস করতেন। বিনয়ের ঠাকুরদার নাম ছিল নিমচাঁদ। বিপিন বিহারীর যখন 93 বছর বয়স, 1984 সালে 4 জুলাই তিনি মারা যান। বিপিন বিহারীর মৃত্যুর 6 মাস আগে বিনয় মাতৃহারা হন। বিনয়ের জীবনচরিত্রের এই কথাগুলো আমাদের
বর্তমান কবিতার আলোচনায় কাজে লাগবে বলেই জানিয়ে রাখলাম। 1949 সালের জানুয়ারি মাসে বিনয় মজুমদার কলকাতার ক্রিক রোডে মেট্রোপলিটন ইনস্টিটিউটে বউবাজারের শাখা, সেখানে নবম শ্রেণীতে ভর্তি হন। ম্যাট্রিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে 1951 সালে আইসিএস পড়বার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1957 সালে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গণিতে স্নাতক। শোনা যায় বিনয়ের প্রাপ্ত নম্বর আজ অব্দি কেউ ছুঁতে পারেনি। এই সময় ন্যাশনাল বুক এজেন্সি থেকে অতীতের পৃথিবী নামে তার একটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়। ওই বছরে গ্রন্থ জগৎ থেকে বিনয়ের প্রথম কাব্যগ্রন্থ নক্ষত্রের আলোয় প্রকাশিত হয়। মৃত্যুর কয়েক বছর আগে বিনয়কে দুটি পুরস্কারে ভূষিত করা হয়েছিল, একটি হলো রবীন্দ্র পুরস্কার, অপরটি আকাদেমি পুরস্কার। দীর্ঘ রোগ ভোগের পর 2006 সালে তার মৃত্যু হয়। বিনয় মজুমদারদের পারিবারিক পদবী ছিল মৃধা। বাংলাদেশের ফরিদপুর জেলায় তাদের গ্রামের বাড়িটি মৃধা বাড়ি নামে পরিচিত ছিল। ব্রিটিশ সরকারের পিডব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করবার সময় বিনয়ের বাবা মৃধা পদবী ত্যাগ করেন এবং নবাবী আমলে পাওয়া মজুমদার উপাধি গ্রহণ করেন। 19 শতকের মাঝামাঝি সময় থেকে ব্রিটিশ সরকার বহু বাংলাভাষী মানুষকে জোর করে বর্মায় মানে মায়ানমারে নিয়ে যায়। তাদের দুটো উদ্দেশ্য ছিল, প্রধানত ইংরেজি জানা কেরানির কাজ করিয়ে নেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে বর্মার জঙ্গল থেকে মূল্যবান সেগুন কাঠ এবং আরো অন্যান্য কাঠ কেটে সেগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা। এই দ্বিতীয় কাজে দরকার ছিল অত্যন্ত স্বাস্থ্যবান মুটে মজুরে। ব্রিটিশ সরকার বাংলার নিম্নবর্গের চাষিদেরকে ঘুষ জোর করে তুলে নিয়ে আসত। এরাই কালক্রমে বন্দর শহর রেঙ্গুন বা আজকের ইয়ঙ্গন শহরে বাস করতেন। এই প্রাকৃতিক জঙ্গলে ঘেরা মান্দালয়ে এরাই বসতি স্থাপন করেছিলেন সে সময়। এই নিম্ন বর্গের চাষিদেরকে নমশূদ্র কিন্তু বলা হতো না, বলা হতো চন্ডা বা চুয়া। উচ্চ বর্ণের বাঙালিরা এদের সংস্পর্শ এড়িয়ে চলতেন এবং এই নিয়ে একটা সামাজিক টানাপোড়েনও ছিল। এবং তখনকার পূর্ববঙ্গে একটা বিদ্রোহ হয়, যে বিদ্রোহ চন্ডাল বিদ্রোহ নামে পরিচিত। এরই চাপে 1901 খ্রিস্টাব্দে জনগণনায় ব্রিটিশ সরকার চন্ডাল শ্রেণীর মানুষদেরকে নমশূদ্র হিসেবে চিহ্নিত করে। বিনয় মজুমদারের বয়স যখন 7.5 বছর, তখন তারা মায়ানমার ত্যাগ করে চলে আসেন স্বদেশে। স্বদেশে মানে বাংলাদেশে। বিনয় মজুমদারের জীবন বৃত্তান্তে ও কবিতার আলোচনায় নমশূদ্র প্রসঙ্গটি কিন্তু খুব জরুরি একটি প্রসঙ্গ। কেন? তার দুটো কারণ রয়েছে। ইংরেজ জঙ্গলের গাছ কাটার জন্য এবং ধান চাষের জন্য প্রধানত বাঙালি নমশূদ্রদের এবং অবাঙালি অন্তর্যদের তুলে নিয়ে যেত। ঠিক যেভাবে ওয়েস্ট ইন্ডিজ, ফিজি, মরিশাস, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ভারতীয়দের জোর করে তুলে নিয়ে গিয়ে বা ফুসলিয়ে নিয়ে গিয়ে দাসে মুটে মজুরে পরিণত করতেন। এই কারণে বিনয় মজুমদারের বাবা মৃধা পদবী নমশূদ্র পরিচয় মুছে ফেলতে নবাবী আমলের
মজুমদার পদবি গ্রহণ করেছেন। কিন্তু বিনয় মজুমদারের মনে তার মানুষের সামাজিক অস্তিত্ব, তার ব্যক্তিক অস্তিত্বকে তো চিহ্নিত করে, ফলে এই প্রসঙ্গগুলো কিন্তু সক্রিয় ছিল। তিনি নিজে আঁচ পেয়েছিলেন যে কলকাতার বুদ্ধিজীবী সমাজের যারা হর্তাকর্তা, তারা সচেতনভাবে তাকে যেন সরিয়ে রাখছে, উপেক্ষা করছে। প্রতিষ্ঠানের আলো যাতে তার উপরে না পড়ে, তার সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে। এছাড়া বিনয়ের মনে আরেকটি প্রসঙ্গ হয়তো ক্রিয়াশীল ছিল বলেই আমাদের ধারণা, সেটা হচ্ছে রামায়ণ রচয়িতা বাল্মীকির প্রসঙ্গ। আমরা সবাই জানি বাল্মীকি চণ্ডাল ছিলেন এবং পরবর্তীকালে তপস্যা করার পর নারদ মুনি তাকে ব্রাহ্মণ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বাল্মীকির এই যে পরিচয়, এই পরিচয়ের সঙ্গে বিনয় একাত্ম হয়েছিলেন এবং হয়েছিলেন বলেই সেই সময় তিনি বেশ কিছু কবিতা লিখেছিলেন, যেটি পরবর্তীকালে বাল্মীকির কবিতা নামে প্রকাশিত হয়েছে। অনেকের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে আসলে বাল্মীকি নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল বলেই তিনি নাম রেখেছিলেন বাল্মীকির কবিতা, কিন্তু তার অবচেতন মনে বাল্মীকির চণ্ডাল সত্তা কি ছিল, কাজ করেনি। এবং শুধু তাই নয়, নমশূদ্র নামেও তিনি কিন্তু একটি কবিতা লিখেছেন। আসলে বিনয় মজুমদার তিনি প্রান্তিক জীবন কাটিয়েছেন এবং তার এই নমশূদ্র পরিচয় কলকাতার বুদ্ধিজীবী মহলে তাকে সহজে প্রবেশাধিকার দেয়নি। এই বিষয়টি একটা গোপন যন্ত্রণার মতন তিনি বহন করেছেন, আর তার সঙ্গে যুক্ত হয়েছিল পারিবারিক কিছু সমস্যা। বিনয় মজুমদার সমস্ত অস্তিত্ব কবিতার মধ্যে ডুবে থাকতেন। এই ডুবে থাকার কারণেই তিনি তার জাগতিক যত উপার্জন হতে পারত সেগুলোকে কিন্তু তিনি বর্জন করেছেন, আর বাবা মার প্রতি দায়িত্ব পালন। এই দুটো কারণে কবিতায় নিজেকে সম্পূর্ণ নিমগ্ন করে দেওয়া আর বাবা মায়ের দায়িত্ব পালন, এই দুটি প্রধান কারণে তিনি সমস্ত প্রতিষ্ঠা, জাগতিক প্রতিষ্ঠা, যে প্রতিষ্ঠা মানুষকে অর্থ প্রতিপত্তি দান করে, সেগুলিকে বর্জন করেছেন এবং একটা সাধক জীবনযাপন করেছিলেন। জার্মানির গণিতের অধ্যাপকের চাকরি পেয়েও কিন্তু তিনি যাননি। 1998 সালে অধরা মাধুরী নামে একটি পত্রিকার জন্য বোধিসত্ত্ব রায়কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে বার্লিনে নেমন্তন্ন করেছিল আলেকজান্ডার ডি হার্স্ট বলে এক ভদ্রলোক। তিনি নিজেও ছিলেন অঙ্কের অধ্যাপক। তো তার আবেদন মঞ্জুর হয়েছিল, তিনি আবেদন করেছিলেন এবং ওই আলেকজান্ডার ডি হার্স্ট তাকে পরিষ্কার বললেন, তুমি চলে এসো আমাদের বার্লিন বিশ্ববিদ্যালয়ে অঙ্ক কষাও, তোমাকে স্কেল দেওয়া হবে আমেরিকা স্কেলে, বেতন দেওয়া হবে আমেরিকা স্কেলে। বিনয় মজুমদার বাবাকে বললেন যে তাকে জার্মানিতে ডেকেছে বিশ্ববিদ্যালয়ে অঙ্ক পড়ানোর জন্য, এমএসসি ক্লাসে অঙ্ক পড়াতে হবে। বিনয়ের বাবা বললেন, দেখ আমরা বুড়ো হয়েছি, আমার বয়স 80-85 বছর, তোর মায়েরও শরীর ওই রকম ভালো নেই, আমাদের বাড়িতে দেখাশুনো করার মতন কেউ নেই, তুইও একা থাকিস, তুই আর যাস নে কোথাও, আমাদেরই দেখাশুনো কর। সুতরাং বিনয়ের আর জার্মানি যাওয়া হলো না।
ফিরে এসো চাকা কাব্যের আলোচনায় একটি নাম বারবার উঠে আসবে। তিনি হলেন বিশিষ্ট দার্শনিক, তাত্ত্বিক, বিশ্বব্যাপী পরিচিত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। বিনয় তার এই সুবিখ্যাত কাব্যগ্রন্থটি ফিরে এসো চাকা এই গায়ত্রী চক্রবর্তীকেই উৎসর্গ করেছিলেন। 1961 সালে প্রকাশিত কবিতার বইটির নামও ছিল গায়ত্রীকে। এরই পরিবর্তিত নাম ঈশ্বরীকে। তারপরে আরো পরিবর্তিত নাম হলো ফিরে এসো চাকা। এই বইয়ের প্রতিটি কবিতায় অন্তর্গূঢ়ভাবে প্রতিমায়িত হয়েছেন এক নারী। তিনি বিশেষ হয়েও শেষ পর্যন্ত নির্বিশেষ এক চিরন্তন নারী হয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। যেমন জীবনানন্দ দাশের বনলতা সেন, অথবা সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতার সেই নীল চোখ সোনালী চুলের অনামা নারীটি। এভাবেই কবিতায় নায়িকারা বাস্তবিক জগতের হয়েও আসলে চিরন্তন হয়ে যান। কিভাবে হন সেই প্রক্রিয়াটাই আমরা বুঝে নেব। 2001 সালে লোক পত্রিকার সম্পাদক শামীমুল হক শামীমের কাছে দেওয়া একটা সাক্ষাৎকারে বিনয় মজুমদার স্বীকার করেছেন, প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই কিশোরী গায়ত্রীর প্রতি তিনি টান অনুভব করতেন। তিনি যখন কলেজের ছাত্রী, গায়ত্রী তখন নিতান্ত কিশোরী, কিন্তু সেই টান তিনি আজীবন বহন করেছেন এবং একতরফা। নিজের মনের কথা উচ্চ বর্ণের ধনী পরিবারে পড়া, কনভেন্টে পড়া স্মার্ট গায়ত্রীকে বলা সম্ভব হয়নি। শামীমুল হক প্রশ্ন করেছিলেন যে ফিরে এসো চাকা যাকে উৎসর্গ করেছেন সেই গায়ত্রী চক্রবর্তী স্পিভাক সম্পর্কে কিছু বলবেন কি? উত্তরে বিনয় বলেছিলেন, আমি যখন ইডেন হিন্দু হোস্টেলে ছিলাম তখন গায়ত্রীর বাবা ছিলেন সুপারিনটেন্ডেন্ট। তখন ওর বয়স 12। তখন থেকেই দেখেছি ওকে। বেশি কথাবার্তা হয়নি, আলাপ আলোচনা হতো কবিতা টবিতা নিয়ে। গায়ত্রী ভালো ছাত্রী হওয়ার ফলে সহকারী অধ্যাপক হিসেবে 23 বছর বয়সে আমেরিকা চলে যায়। আমি তাকে 3টি বই উৎসর্গ করেছি। নিঃসন্দেহে গায়ত্রী স্মার্ট, তন্নি, আকর্ষণীয়, অত্যন্ত প্রতিভাময়ী নারী ছিলেন। কিন্তু সুন্দরী নারী বলতে যা বোঝায় তার যৌবনের ছবি দেখে তা কিন্তু মনে হয় না। গায়ত্রী মিষ্টি মেয়ে ছিলেন, কিন্তু যে অর্থে সুন্দরী অভিধা দেওয়া হয় সেই অর্থে গায়ত্রী কিন্তু সুন্দরী ছিলেন না। কিন্তু তরুণ বিনয় মজুমদারের মনে এক প্রগাঢ় ছাপ ফেলেছিলেন। কি উৎফুল্ল আশা নিয়ে, এই নামে কোট আনকোট, কি উৎফুল্ল আশা নিয়ে কবিতাটি যদি আমরা পড়ি তাহলে এই কিছুটা হদিশ আমরা পাব। বিনয় মজুমদার যে স্কিজোফ্রেনিয়ার রোগে আক্রান্ত ছিলেন, অনেক সময় উলঙ্গ হয়ে থাকতেন, বিড়বিড় করে কথা বলতেন, কবিতা আওড়াতেন, সেজন্য অনেকেই তাকে পাগল মনে করতেন। এই পাগলামির কারণ হিসেবে দায়ী করা হয় তার এই একতরফা প্রেম। কিন্তু এই তথ্য সঠিক নয়। জানা গেছে, সম্প্রতি আমরা জানতে পেরেছি, কবির পরিবারে কেউ কেউ এই জিনগত রোগে আক্রান্ত ছিলেন। আসলে গায়ত্রীর প্রতি নিরুচ্চার প্রেম এবং স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। মনে রাখতে হবে, বোধি বৃক্ষের তলায় গৌতম বুদ্ধ কিন্তু উলঙ্গ হয়ে বসেছিলেন আমৃত্যু। একজন ভিখারিণীকে নিজের কাপড় খুলে দিয়ে উলঙ্গ হয়ে হেঁটেছিলেন শিষ্যদের সঙ্গে।
কিন্তু তার জন্য তার শিষ্যরা তাকে পাগল আখ্যা দেয়নি, বা ভারতীয় সভ্যতা গৌতম বুদ্ধকে পাগল তকমাও দেয়নি। অতি সম্প্রতি হরিয়ানা বিধানসভায় জনৈক উলঙ্গ দিগম্বর জৈন সন্ন্যাসী বক্তৃতা দিয়েছিলেন, তাকে তো কেউ পাগল বলেনি। মহাবীরও উলঙ্গ বসে সাধনা করেছিলেন, শিষ্যদের বাণী শুনিয়েছিলেন, তার জন্য কেউ তাকে সমাজ বহির্ভূত উন্মাদ মনে করেনি। কবিদেরও একটা বোধিপ্রাপ্তি ঘটে, সেই বোধিপ্রাপ্তির যাত্রা পথে তার পোশাক নিয়ে আমরা যদি তাকে পাগল বলি, সেটা কি ঠিক? এই প্রশ্নটা কিন্তু উঠবে। আসলে আমাদের যে মানসিক বিপর্যয়, তার আসল কারণ লুকিয়ে আছে অন্য জায়গায়। আমরা ইউরোপীয় শিক্ষা সংস্কৃতিকে গ্রহণ করেছি, কিন্তু অন্তর থেকে সেভাবে গ্রহণ করতে পারিনি, আমাদের বদ হজম হয়েছে। মনে রাখতে হবে, ব্রিটিশরা আসার আগে ভারতে কিন্তু কোনো পাগলা গারদ ছিল না। আমরা এবারে ফিরে আসবো মূল আলোচনায়। তার আগে আমরা শুনে নেব বাংলাদেশের বাচিক শিল্পী মাহিদুল ইসলামের কণ্ঠে ফিরে এসো চাকা কবিতা। আমার আশ্চর্য ফুল যেন চকোলেট, নিমিষেই গলাধু করুণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই। দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে, প্রেমে। অনেক ভেবেছি আমি, অনেক ছোবল নিয়ে প্রাণে, জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে। কাকে বলে নীল আকাশের হৃদয়ের, কাকে বলে নির্বিকার পাখি। অথবা ফড়িং তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায়, উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে। আমি চিরমুগ্ধ হয়ে দৃশ্য দেখি, দেখি জানালায় আকাশের লালা ঝরে বাতাসের আশ্রয়ে আশ্রয়ে। কেন যেন দূরে আছো, ফিরে এসো, ফিরে এসো ফুল, হাসি হয়ে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে এসো। এসো আমরা অশুদ্ধ দেশে গান হব, অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সকল আকাশে। মাহিদুল ইসলামের আবৃত্তি আমরা নির্বাচন করলাম কেন? একটা ভুল শুধরে দেওয়ার জন্য। মাহিদুল ইসলাম কবিতাটা আবৃত্তি করবার সময় একদম শেষে, কবিতার শেষে রয়েছে বিশুদ্ধ দেশে, তিনি উচ্চারণ করেছেন অশুদ্ধ দেশে। এবার চলে আসি আমরা কবিতার আলোচনায়। শব্দের অর্থের মধ্যে কবিতাকে ধরার ছোঁয়া যায়। কবিতা আমাদের বোধের ও আবেগের অতলে, অবচেতনের গহীনে যে ভাব তরঙ্গ তোলে, মানে বই খুলে সেই তরঙ্গের সন্ধান করা সম্ভব নয়। ফলে কবিতার মানে না খুঁজে আমরা কবিতাকে অনুভব করতে পারি না, কিন্তু তারপরে কিছু কথা থেকে যায়। গায়ত্রীকে উৎসর্গ করা, চাকা শব্দের ব্যবহার, আমার ঈশ্বরীকে, এইসব শব্দবন্ধ ব্যবহার করে কবি গায়ত্রী শব্দটিকে একটা বিশেষ মর্যাদা দিয়েছেন। আমাদেরও উচিত এই শব্দটি গভীরে গিয়ে বিশিষ্ট কোনো ধারণা, ভাবনা বা তত্ত্ব ব্যক্ত হয়েছে কিনা সেটা বুঝে নেওয়া দরকার। কবি কি আসলে ব্যক্তি গায়ত্রীকে ছাপিয়ে কোনো বিশিষ্ট তত্ত্বের কাছে পৌঁছতে চেয়েছিলেন? জীবনানন্দ দাশের
বনলতা সেন কবিতার পাখের নীড়ের মতো বনলতা সেন, কিংবা সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতায় নীল চোখ সোনালী চুলের অনামা নারীদের ব্যক্তিক পরিচয় কিন্তু পাওয়া যায় না। তা সত্ত্বেও ওই দুই কবিতায় রসগ্রহণে কোনো বাধা সৃষ্টি হয় না। তাহলে কেন বিনয় মজুমদারের ফিরে এসো চাকা কবিতার আলোচনায় আমরা গায়ত্রীকে নিয়ে আলোচনা করব? এই প্রশ্নটা উঠবেই। মনে রাখতে হবে যে একটা কবিতা লেখা হয়ে যাওয়ার পর রচয়িতার কিন্তু মৃত্যু ঘটে যায়। ফলে রচয়িতাকে না খুঁজে আমরা রচনার মধ্য দিয়ে একটা অবস্থানে পৌঁছতে পারি, একটা ভাবের সন্ধান করতে পারি। আমরা এখন সেই ভাবনার স্তরে প্রবেশ করব। আসলে কবিদের মনে প্রত্ন সামগ্রীর সন্ধান করতে গেলে দুই একটা শব্দ, কোনো একজন ব্যক্তি, এসবের মধ্যে আলোচনাকে সীমাবদ্ধ করা যেমন ঠিক নয়, তেমনি এগুলোকে এড়িয়ে গিয়ে মূল বিষয়ের প্রতি আলোকপাত করাও সম্ভব নয়। তাই আমাদেরকে কিন্তু গায়ত্রী বিষয়ক আলোচনা করতেই হবে। প্রথমে আমাদের চোখের সামনে রাখি কবিতাটি। এখানে কবিতাটা যদি আমরা একবার পড়ি তাহলে দেখব শব্দার্থে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক প্রেমিকের অন্তর্লীন গাঢ় উচ্চারণ। তার মনের মানুষটিকে বলছেন আশ্চর্য ফুল। তারপরে এলো ইন্দ্রিয় ভোগ্যতার কথা। চকোলেটের মতো একটি খাদ্যবস্তুর আস্বাদনের কথা বলে কবি ইন্দ্রিয় ভোগ্যতাকে খানিকটা মোলায়েম করলেন। সুদীর্ঘ তৃষ্ণা ভুলে পাড়ি জমালেন এক নবতর আবিষ্কারের ভুবনে। এরপরেই কবিতায় এলো একটা বাঁক, একটা মোচড়, একটা বদল, স্বাদের বদল এবং রসেরও বদল। অনেক ছোবল নিয়ে প্রাণে, এইরকম একটা উচ্চারণ আমরা বুঝতে পারি যে এই উচ্চারণে কতখানি অন্তর্দহন, তীব্র জ্বালা যন্ত্রণা রয়েছে। সেই যন্ত্রণার অনেকগুলো স্তর অতিক্রম করে কবি যাত্রা করছেন। তারপরেই বলছেন কাকে বলে নির্বিকার পাখি। আমরা জানি অপ্রাপ্ত প্রেমে নির্বিকার থাকা কি কঠিন। ব্যক্তিগত যন্ত্রণা ও বিদীর্ণ হৃদয় নিয়ে এরপর কবি আশ্রয় নিচ্ছেন তার নিতান্ত পরিচিত নিসর্গে, যেখানে ফড়িং তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায়। শেষ পর্যন্ত কবি তার যাবতীয় রক্তাক্ত ক্ষতবিক্ষত যাপনকে অনায়াসে এক ঝটকায় অন্যদিকে ঘুরিয়ে দিয়ে জানালেন আমি মুগ্ধ, উড়ে গেছো, ফিরে এসো চাকা, রথ হয়ে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে এসো। আমরা বিশুদ্ধ দেশে গান হব, প্রেম হব, অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সকল আকাশে। মনে রাখতে হবে এখানে চক্রবর্তীর ইঙ্গিতবাহী হয়েও চাকা কিন্তু সভ্যতা বিজয়েরই অভিজ্ঞান হিসেবে ধরা। এখান থেকে কবিতায় বিশেষ থেকে অশেষের দিকে যাত্রা শুরু হল। প্রেম এখানে হয়ে উঠল চিরন্তন কাব্য। ইন্দ্রিয় ভোগ্যতা হয়ে গেল অবয়বহীন সুর, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সঙ্গীতের মতন কবি ব্যক্তি প্রেমকে
এক অনাবিল সৌন্দর্য লোকে নিয়ে গেলে নিভৃত প্রাণের যন্ত্রণা ও ক্ষোভে সমস্ত লাভা যেন শুশ্রূষাময় সঙ্গীতের স্ফুরণ হয়ে আমাদের হৃদয়কে দ্রবীভূত করে ফেলে। যেভাবে মন্ত্রপাঠ আমাদের আবিষ্ট করে, যেভাবে আমাদেরকে আত্মনিবেদন যাবতীয় ইহলোকাতীত উপার্জনের দিকে নিয়ে যায়, এই কবিতার শেষাংশের উচ্চারণ সেই রকম এক মন্ত্রের মতন হয়ে গেল। এভাবেই এক বাচন হয়ে উঠছে এই কবিতা, যেখানে লোকান্তরের অমরতা আলোর গানের মতো বিরাজ করে। কবিতার যাত্রাপথের দুধারে এমনই সরল রেখায় চলে কবিতার অভিধার্থ, ব্যঞ্জনা, দোটনা, এসবের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হলো না। অথচ কবিতার ব্যাপ্তি, তার অতলতা বৃদ্ধি পেল। অনুধ্যান এবং ধ্যান আমরা উপলব্ধি করলাম। ইহ জগৎ অতিক্রম করে কবি হয়ে উঠলেন প্রকৃত সারসের মতন এক তাপস। কবিতা এমন এক বাক শিল্প যার প্রিজমে বহু অর্থ বিচ্ছুরণ ঘটে। স্বরান্তর, অর্থান্তর সহ কবিতা বহু পথের পথ্য ও পাথের। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই কবিতার ব্যাখ্যা দেওয়া যায়। সনাতন হিন্দু ধর্মে রয়েছে গায়ত্রী মন্ত্রের কথা। গায়ত্রী একটা মন্ত্র মাত্র নয়, পরম সাধিত স্তব, যার সুর অমর। শান্তিনিকেতন গ্রন্থের ভক্ত নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, একদিকে ভূলোক, অন্তরিক্ষ, জ্যোতিষ্কলোক, আর একদিকে আমাদের বুদ্ধি, বৃত্তি, আমাদের চেতনা। এই দুইকেই এক শক্তি বিকীর্ণ করছে। তার এই শক্তি বিশ্বের মধ্যে এবং আপনার বুদ্ধির মধ্যে ধ্যান করে উপলব্ধি করবার মন্ত্র হচ্ছে গায়ত্রী। বিনয় ওই যে বললেন, আমার আশ্চর্য ফুল। এই কবিতার শেষে আমরা দেখতে পাচ্ছি, আমরা বিশুদ্ধ দেশে গান হব, প্রেম হব, অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সকল আকাশে। এখানে আমরা একটা অমরতার চিহ্ন পাচ্ছি। সকল আকাশে বিচরণ করার একটা শক্তি বিকীর্ণ হচ্ছে। গায়ত্রী মন্ত্রের মতন সেই সুর বেজে উঠছে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে আসার মধ্যে। এই অমরতা মন্ত্রের সুরেই সম্ভব। এই স্বর ব্যক্তিগত হয়েও সর্বজনীন হয়ে উঠছে। এ সুর বিশ্বলোকের সুর থেকে যায় অনাদিকাল, বারবার সে আবিষ্কৃত হয়। সেই গায়ত্রী মন্ত্রোচ্চারণের সুরেই বিনয় বলছেন, আমরা বিশুদ্ধ দেশে গান হব, প্রেম হব, অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সকল আকাশে। যে বোধ থেকে এহেন উচ্চারণ সম্ভব, সেই বোধের সংজ্ঞা বেদে কিন্তু দেওয়া হয়েছে। বেদ বলছে, সূর্যের কল্যাণতম তাপ মানুষের ব্যক্তি চৈতন্যের সৃষ্টি করে। এই চৈতন্যই হলো জ্ঞান। এই জ্ঞানই আত্মা বা ধী এর পরিস্ফুরণ ঘটায়। এই ধী সূর্যের অমৃত জ্যোতির মতো মানুষের আত্মশক্তিকে তেজপূর্ণ করে। ধী প্রসঙ্গে ঋগ্বেদের একটি সূক্ত রয়েছে 2/40/6,
একটি সূক্তে বলছে, ধিয় উষা জিম্বতু বিশ্বামিত্র রই সোমা রইপতির দাদাতু। মানে হলো, সব জীবনের ধ্যানে, মননে, চিন্তনে রয়েছেন উষা, তিনি ধী, যা সবার ধ্যান ও চৈতন্যের স্ফুরণ ঘটায়। গায়ত্রী মন্ত্রেও রয়েছে ধিয় নঃ প্রচোদয়াৎ। এই ধ্যানকে উপলব্ধি করতে হয়। বিনয় লিখলেন, আমার আশ্চর্য। ওয়ার্ডসওয়ার্থ যে বলেছিলেন ওয়ান্ডার অফ রেনেসান্স, সেই পরম বিস্ময়ের মধ্যেই থাকে জাগতিক তৃষ্ণার যাবতীয় নিবারণ, প্রেমের পুনরাবিষ্কার। বিনয় শুরুতে লিখেছেন, নিমেষেই গলাধকরণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই। এই যে ধীর স্বাদ গ্রহণের কথা বলা হলো, তার একটা স্থিতিকাল তৈরি। এই স্থিতিকালে প্রকৃত সাধক পরম ব্রহ্মকে উপলব্ধি করেন, যা ভারতীয় দর্শনের অন্তিম যাত্রা। ধ্যানের পরম বিন্দুতে মিলিয়ে যায় শরীর। শরীর সাকার হয় না, অথচ তার চিত্র রূপ আমাদের মনে থেকে যায়। ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? এই শীর্ষকে একটি কবিতা আছে। শীর্ষক এটা নয়, সাল তারিখ দিয়ে শীর্ষক। এই পংক্তি দিয়ে একটি কবিতা আছে, ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? এই কবিতায় তিনি এক জায়গায় লিখছেন, প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে, ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি। এইভাবে যন্ত্রণার স্তব্ধতার মধ্যে দিয়ে কবিতার নায়িকা আলো হয়ে উঠছেন, আর নায়ক হয়ে উঠছেন মগ্ন এক সাধক, প্রকৃত তাপস। ঠিক যেমন গায়ত্রী মন্ত্রের মধ্যে উদ্ভাসিত হয় আলোকের ঝর্ণাধারা, কিংবা তরঙ্গের শীর্ষে গূঢ়তর কোনো সংকেত লিপি। লক্ষ কোটি মুহূর্তের প্রবাহে যিনি নিজেকে ভাসিয়ে দিয়ে সেই শক্তিকে আত্মস্থ করেন, তিনি যোগী। এই ধী, এই বোধ, জ্ঞানের এই স্তর, যাকে আমরা শীর্ষ জ্ঞান বলছি, আমাদেরকে রক্ষা করে। সেই বোধের পূজারী হলেন বিনয় মজুমদার, যাকে তিনি গণিত এবং নিসর্গের নান্দনিকতায় বারবার বিধৃত করতে চেয়েছেন। গায়ত্রী স্তবের মধ্যে যে মর্মলোক উদ্ঘাটিত হয়, আমাদের আলোচ্য কবিতার মধ্যে কবির সেই মর্মলোকের সন্ধান পাওয়া যায়। একটা পরম ব্রহ্মকে উপলব্ধি করার স্বাদ, যাকে বলা হয় ব্রহ্ম স্বাদ, সেই স্বাদ আমরা এই কবিতায় পাচ্ছি। ফিরে এসো চাকা কবিতায়, চাকা তো সভ্যতার প্রধান চক্র, যার মাধ্যমে মানব সভ্যতা এগিয়ে যায়। যিনি চাকার অগ্রগামী, তিনি চক্রবর্তী। আবার আমাদের তন্ত্র সাধনায় রয়েছে 6টি চক্রের কথা, ষট চক্রের কথা। এই 6টা চক্র হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠ চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধি চক্র এবং আজ্ঞা চক্র। এই চক্রের পুনর্সাধনার কথাই কি কবি বলতে চাইলেন এখানে? চাকা শব্দের মধ্যে তিনি কি সেই ভাবনার গূঢ় ইঙ্গিতটা দিলেন? মনে রাখতে হবে যে মানব দেহের সাবলীল সাধনার মধ্যে এই চক্রান্তর ঘটে। কিভাবে ঘটে?
তন্ত্র সাধনায় এই বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, আমরা যাব না। আমরা বরং বিনয় কিভাবে চক্র সাধনা করছেন সেইটাই। বিনয় লিখছেন, তাকে বলে নির্বিকার পাখি, অথবা ফড়িং তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায়, উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে। আমি মুগ্ধ, উড়ে গেছো, ফিরে এসো চাকা। কবি মুগ্ধ, কিন্তু উড়ে গেলেন তো নায়িকা। নায়িকা মানে কি? নায়িকা এখানে বাসনা, কামনা, বাসনা, আমাদের জাগতিক চাহিদা, চাওয়া পাওয়া। সেই বাসনার উড়ে যাওয়ার মধ্যে রয়েছে একটা মুক্তির স্বাদ। মুগ্ধতার অর্থ কিন্তু বাসনা পরিতৃপ্তি। মুগ্ধতার অর্থ আমাদের এই কামনা পরিতৃপ্তির ফল হিসাবে চিহ্নিত হয়। এই আমি মুগ্ধ, এই যে বললেন কবি, আমি মুগ্ধ, তারপরেই বলছেন আকাশের লালা ঝরে বাতাসের আশ্রয়ে আশ্রয়ে। লালাও কিন্তু তীব্র বাসনা। সেই বাসনা স্তর অতিক্রম করার কথাই কি কবি এখানে বলছেন? সেই বক্তব্যই কি এখানে প্রতিষ্ঠা হচ্ছে না? এই ঠিক এইরকম একটা মুগ্ধতা এবং তার একটা উড়ান আমরা দেখতে পাচ্ছি ওই ফিরে এসো চাকা কাব্যগ্রন্থের একদম প্রথম কবিতায়। যে কবিতা চিহ্নিত হয়েছে একটি উজ্জ্বল মাছ শব্দবন্ধে। এই কবিতায় তিনি কি বলছেন? একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্যত সুনীল কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ক রক্তিম হলো ফল। বিপন্ন মরাল ওড়ে অবিরাম পলায়ন করে। আবার কাগজ কলম নিয়ে এই পঙ্ক্তির একটি কবিতায় বিনয় লিখছেন, তবু কি আশ্চর্য দেখো, উপবিষ্ট মশা উড়ে গেলে তা সে উড়ে যাওয়া ঈষৎ সঙ্গীতময় হয়। এই যে ওরা, এই ওরাটাই হচ্ছে মুক্তির আর্কিটাইপ। উড়ে যেতে চাইছে সব বাধা বন্ধন ছিন্ন করে, মুক্তি পেতে চাইছে বাসনা তৃপ্ত করে, যা মূলাধার চক্র সাধনার মূল কথা, যা আবার ফিরে এসেছে মুকুরে প্রতিফলিত শীর্ষক কবিতায়। মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। এভাবেই ঐচ্ছিক মুক্তির পথে বারবার তার কলম লিখে চলেছে মূলাধার চক্রের সার কথা। মণিপুর চক্র বলছে যে এই সাধনার ফলে সাধক অন্যের শরীরেও প্রবেশ করতে পারে। যেভাবে আমার আশ্চর্য ফুল যেন চকোলেট এক খাদ্যবস্তুর অবস্থান থেকে একেবারে নিরাকার অবয়বহীন অবস্থানে চলে যাচ্ছেন। স্বচ্ছ জলে মিশে যাওয়াটাই মণিপুর চক্রের মূল কথা। অর্থাৎ শরীরকে স্বচ্ছ জলের মতন উপলব্ধি করতে পারলেই মণিপুর চক্র সাধনা সম্পন্ন হয়। প্রায় প্রত্যেক কবিতায়, ফিরে এসো চাকা কাব্যের প্রায় প্রত্যেকটি কবিতায় বিনয় মজুমদারের এই বৌদ্ধিক সাধনার কথাটা আমরা অনুভব করতে পারি। একটা ছবি বারবার অন্য ছবির সঙ্গে মিশে গিয়ে একটা আর্কিটাইপের জন্ম হচ্ছে। বিশুদ্ধি চক্রে পরম যোগী হবার সাধনা বারবার তার কবিতায় আসছে। যেমন, কি উৎফুল্ল আশা নিয়ে সকালে জেগেছি সবিনয়ে। কি উৎফুল্ল আশা নিয়ে সকালে জেগেছি সবিনয়ে। এইরকম কথা একজন ঋষিতুল্য মানুষ, একজন যোগী, একজন সাধকই উচ্চারণ করতে পারে।
যখন তিনি সমস্ত জাগতিকতা থেকে উত্তীর্ণ হলেন। অজয় নাগ জিজ্ঞেস করেছিলেন, বিনয়দা, চক্র মানে কি? উত্তরে বিনয় মজুমদার বলেছিলেন, চাকা যা গড়িয়ে গিয়ে চলে আসে। যেখান থেকে শুরু করেছিল, যে চাকা চালায় সে চক্রবর্তী, আমি সেই চক্রবর্তীকে ফিরে আসতে বলেছি। গায়ত্রী চক্রবর্তীকেই একটা আস্ত চাকা বানিয়ে দিয়েছে। ফিরে এসো চাকা বাংলা কবিতার জগতে সৃষ্টি করলো একটা অপূর্ব আলোড়ন, একটা অসাধারণ সেনসেশন। এই বইয়ের সমালোচনা করতে গিয়ে শক্তি চট্টোপাধ্যায় লিখলেন, বিনয় চাইলে যে কোনো কিছু নিয়েই কবিতা লিখতে পারতেন, মল মূত্র গোবর নিয়েও পারতেন। হাংরি জেনারেশনের, হাংরি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মলয় রায়চৌধুরী বিনয়ের এই ফিরে এসো চাকা কবিতার সম্পর্কে বলেছিলেন ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। তিনি পরিষ্কার বলেছেন একটি লেখায় যে 60-এর দশকে এই কাব্যগ্রন্থ প্রকাশের ফলে বাকি কবিদের কবিতা অত্যন্ত জল হয়ে যেতে লাগল। ফলে শুরু হলো বিনয়কে কোট আনকোট সাইড করার পালা, তাকে অবজ্ঞা উপেক্ষা করার পালা। কবি হিসাবে বিনয় মজুমদার অত্যন্ত মেধাবী ছিলেন, এই কথাটা আমরা বারবার বলেছি। আমাদের আলোচ্য এবং অন্যান্য কবিতাতেও এই মেধার, তুখর মেধার পরিচয় আমরা পাচ্ছি। জীবনানন্দের পরে বাংলা কবিতায় এতখানি বাক বদল আর কোন কবি করতে পারে। ঋত্বিক কুমার ঘটক, বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক বলেই দিয়েছিলেন একটি লেখায়, আমি সাম্প্রতিক কালে এক কবির সম্পর্কে আস্থা রাখি যিনি কবিতার জন্য যথার্থ জন্মেছেন। আমার মনে হয় একালে বাংলাদেশে এত বড় শুভবুদ্ধি সম্পন্ন কবি আর জন্মাননি, তিনি বিনয় মজুমদার। অথচ এই তুমুল মেধাবী কবি তার জীবনের 2/3 সময় কাটিয়েছেন মানসিক যন্ত্রণায়। একাধিকবার চেষ্টা করেছেন আত্মহত্যা করার। 8 বারের থেকেও বেশি তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 31 বার দিতে হয়েছিল ইলেকট্রিক শক। তিনি নিজেই ব্যঙ্গ করে বলতেন, পশ্চিমবঙ্গের পাগলা গারদ সমূহের পরিদর্শক আমি। প্রেম, বেদনা, বিজ্ঞান, গণিত, নিসর্গ সব ছাপিয়ে নিজেই বনে গেলেন এক অদ্ভুত আধার। প্রায় পুরোটা জীবন কাটালেন স্কিজোফ্রেনিয়ায়, কষ্টে, অযত্নে, একা। একজন কবিকে চিন্তার গভীরে নিয়ে যায় যে অন্তর্দহন, যে যন্ত্রণা, তা কিন্তু টি.এস. এলিয়টের মধ্যেও আমরা দেখেছি। টি.এস. এলিয়টকে পড়লে আমরা সে কথা উপলব্ধি করতে পারি। আমরা এ কথা উপলব্ধি করেছি জীবনানন্দ দাশ পড়ে। একই প্রণোদনা থেকে, একই মেধা বা জ্ঞানের স্তর থেকে বিনয় মজুমদারের কবিতা সৃষ্টি হয়েছে। 1962 সালে তার 3য় কাব্যগ্রন্থ ফিরে এসো চাকা প্রকাশিত হলে সমসাময়িক অনেকেই তাকে পাগল বলে আখ্যায়িত করেছে। কিন্তু এলিয়টের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। অথচ ইতিহাস কিন্তু এলিয়টকেই কাল পরিক্রমায় আধুনিকতার শিখরে বসিয়েছে। বাংলা ভাষায় প্রেম নিয়ে অজস্র কবিতা লেখা হয়েছে। এই প্রেমের কবিতাগুলোর মধ্যে ফিরে এসো চাকার অবস্থানটা কোথায়?
কোন কবিতাতেই প্রেমের অন্তর্দাহে নিকষিত স্বর্ণের মতন অভিজ্ঞান হয়ে ওঠেনি কবির ধ্যানবিন্দুজাত সারাৎসা। ব্যতিক্রম বিনয় মজুমদারের ফিরে এসে যাওয়া। প্রেমের সব কবিতা আমরা জীবনানন্দ, রবীন্দ্রনাথ সকলকে মাথায় রেখে দিচ্ছি। জীবনানন্দের বনলতা সেন বা সুধীন দত্তের শাশ্বতী অথবা সুভাষ মুখোপাধ্যায়ের সুন্দর, কিংবা মধ্যযুগে গোবিন্দ দাসের সেই যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি, বা তারও আগে জয়দেবে, অথবা তারও আগে সংস্কৃত সাহিত্যে কালিদাসের, আমরা প্রেমের নামে যা পেয়েছি তা আসলে রূপের বর্ণ, রূপানুরাগ। রূপ কিন্তু স্থানিক, তার একটা অবয়ব আছে, যার অবয়ব আছে তার ক্ষয় আছে, আর যার ক্ষয় হয় তাকে ধারণ করে তাকে আত্মস্থ করা কঠিন। তাই রূপাতীত লোকে যাত্রা করতে হয়। এই রূপ সৃষ্টি হয় যে অবয়ব থেকে, সেই অবয়ব একদিন কিন্তু মাটিতে মিশে যাবেই। তাই প্রেম সাধনায় যে অমরত্বের প্রয়োজন, সেই অমরত্ব আমরা কিছুটা পেয়েছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায়, আমরা পেয়েছি সুধীন দত্তের শাশ্বতী কবিতায়, বা সুভাষ মুখোপাধ্যায়ের সুন্দর কবিতায় এক ভিন্নতর সৌন্দর্যের মানদণ্ড রচিত হয়েছে। কিন্তু ফিরে এসো চাকা কবিতায় প্রেম হয়ে গেল স্তব, মন্ত্র, আমাদের বোধি চক্রের সাধনা। নিসর্গের সৌন্দর্য, গণিতের নান্দনিকতা, সমস্ত কিছু, বা সাধনার অতি গূঢ় মগ্নতা ফিরে এসো চাকা কবিতাটিকে সমস্ত দিক থেকে অনন্য করে দিয়েছে। গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হয়েছিলেন, বিনয় মজুমদারও তার কবিতার মধ্য দিয়ে আর এক ধরনের বোধি লাভ করেছে। ফিরে এসো চাকা সেই বোধি লাভেরই অভিজ্ঞান।